এখানকার এই সোনার হরিণগুলো দেখে চোখ কিন্তু একেবারে কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। একজোড়া জুতার দাম 12,000 টাকা এবং একটা পাঞ্জাবির দাম 15,000 প্লাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলছিলাম বড়লোকের সেই নামি দামি টপ 10 ব্র্যান্ডের কথা। বাংলাদেশের অভ্যন্তরীণ ক্লোথস রিলেটেড যতগুলো ব্র্যান্ড আছে তার মধ্যে টপ 10 কিন্তু জায়গা করে নিয়েছে একদম শক্তভাবে। টপ 10-এর যতগুলো প্রোডাক্ট রয়েছে মোটামুটি সিংহভাগই তাদের নিজস্ব ব্র্যান্ড। এর বাইরেও কিছু রয়েছে যেগুলো তারা ইম্পোর্ট করেছে বাহির থেকে। ঢাকার অভ্যন্তরীণ দোহারে টপ 10-এর যাত্রা এই তো কিছুদিন হলো। পয়লা রমজানের পর থেকেই তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। টপ 10 নামের এই ব্র্যান্ড শুধুমাত্র আসলে বড় লোকসদের জন্য, আমার মতো যারা গরিব টুটাফাটা ভাঙ্গাচোরা লোক রয়েছে তাদের জন্য নয়। বেশ কয়েকদিন যাবতই দেখতেছিলাম টপ 10 আসলে মানুষের মুখে মুখে, তো আমি ভাবলাম যে আসলে আমিও একটু গিয়ে দেখি। যদিও আমি গরিব প্রো ম্যাক্স, তারপরে ভাবলাম বড় লোকসদের মাঝে একটু পদার্পণ হোক আমার, গিয়ে দেখি এখানকার অবস্থা কী। বাইরে থেকে মোবাইলের ক্যামেরাটা অন করেই ভিতরে প্রবেশ করতেছিলাম, হুট করেই তারা রেস্ট্রিকশন দিয়ে দিল যে বস এখানে কিন্তু ভিডিও করা যাবে না। সেই পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন ছড়িয়ে দিলাম যে কেন। তারা প্রতি উত্তরে বলল যে স্যার, সকালবেলা একটা মহিলা ব্যাপক পরিমাণে চিল্লাপাল্লা করেছে, আর সেই চিল্লাপাল্লার একেবারে প্রিন্সিপাল কারণ যেটা ছিল সেটা হচ্ছে তাদের পারমিশন ছাড়াই ভিডিও করা হয়েছে। এখন কথা হচ্ছে পাবলিক প্লেসে যে কেউ ভিডিও করতে পারে, সেখানে তো আসলে পারমিশনের কোনো মানে হয় না। তো যাই হোক, তার সাথে মোটামুটি খানিকটা সময় কথোপকথনের পরে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ভিডিও করবই, সেখানে যতই রেস্ট্রিকশন আসুক না কেন। তারপরে গিয়েছি আসলে প্রোডাক্টগুলো দেখতে। এখানে ভিতরে প্রবেশ করার পরেই যে জিনিসগুলো আপনাদের চোখে দৃশ্যমান হবে সেগুলো হচ্ছে ফিমেল ভার্সন আর হচ্ছে বাচ্চাদের কালেকশন। তো সেগুলোর প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নেই, যার কারণে আমি একেবারে সোজা গুড়গুড় করে উপরে চলে গেলাম। উপরেই রয়েছে আমাদের সেই সোনার হরিণের কাহিনী, বিগত কয়েকদিন যাবৎ যার গল্প শুনতেছিলাম ব্যাপক মাত্রায়। এখানে যে কালেকশনগুলো রয়েছে তার মধ্যে একেবারে যেটা আলোচনার তুঙ্গে সেটা হচ্ছে জুতা, মানে লোফার কোয়ালিটি এবং স্নেকার্স যেগুলো আছে সেগুলো। আমি আসলে পুরোটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটার কালেকশন কেমন। এখানকার কালেকশনগুলো মোটামুটি আসলে চলে, কিন্তু প্রাইসগুলো আমার মতো গরিবদের জন্য নয়। আমি হতে পারি গরিব প্রো আলট্রা ম্যাক্স, কিন্তু তাই বলে যে সবাই তা কিন্তু নয়। এখানে কিন্তু বড় লোকসের মাত্রাই অনেক বেশি। ঢাকার দোহার নবাবগঞ্জ সম্পর্কে আপনারা জানেন যতটুকু, এখানে কিন্তু বিলাসবহুল মানুষের ব্যাপক আনাগোনা রয়েছে। সেই দিকটা বিবেচনা করেই হয়তোবা টপ 10-এর ওনার এখানে একটা তাদের শোরুম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই অনুযায়ী দিয়েও ফেলেছেন। রোজার মধ্যে আমি যে গিয়েছি এখানে গিয়ে দেখলাম যে ব্যাপক মানুষের আনাগোনা, তারা সবাই বড় লোকস প্রো আলট্রা ম্যাক্স। ওখানে আমি কিন্তু কোনো কিছু কেনাকাটার জন্য যাই নাই, গিয়েছি মাত্র দেখার জন্য। কারণ যেহেতু এই বিষয়টা আলোচনায় তুঙ্গে, সেহেতু আমি একটু গিয়ে দেখে আসি। আর কেনই বা আলোচনা করতেছে মানুষ, তো আমি আসলে গিয়ে রীতিমতো অবাক হলাম। একটা জুতার দাম যদি হয় 12-13 হাজার টাকা, একটা পাঞ্জাবির দাম যদি হয় 15 থেকে 20 হাজার টাকা, তাহলে একটা মানুষকে যদি সাজাতে হয় তা মোটামুটি খরচ হয়ে যাবে লাখ টাকার উপরে। আসলে এটা কিন্তু নর্মালি কোনো মানুষের কাজ নয়। যারা একেবারে বিলাসবহুল অথবা যারা আলট্রা প্রো ম্যাক্স মানে টাকা পয়সার উপরে ঘুমায়, তাদের দ্বারাই সম্ভব। আমার মতো আসলে গরিবদের দ্বারা এটা আদৌ কখনো সম্ভব নয়। যদিও আল্লাহ কখনো তৌফিক দেয়, তাহলেও এটা আমার কাছে অপচয় হিসাবেই আসলে উল্লেখযোগ্য হবে। কারণ একটা মানুষের যতটুকু দরকার তার থেকে বেশি যখন হয়ে যায়, সেটা বিলাসিতায় চলে যায়। আর বিলাসবহুল জীবন কখনোই আসলে আমার মনে হয় না কল্যাণ বয়ে আনে। কিন্তু যাদের অধিক পরিমাণে ধন সম্পদ টাকা পয়সা রয়েছেন, তারা কিন্তু চাইলে আসলে বিলাসিতা করতেই পারেন, কারণ এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর বিলাসিতার মাত্রাই বেশি। এর বাইরেও এখানে যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে, দর্জিবাড়ি, সেল পয়েন্ট, আবেদিন, তারপর আয়োজন, অ্যামব্রেলা, ইউডো, এগুলোও কিন্তু আসলে কোনো অংশে কম নয়। এখন কথা হচ্ছে অনেক মানুষ রয়েছেন যে আমি একটা দামি পোশাক বা ভালো একটা পোশাক পরবো, তো সেই ক্ষেত্রে আসলে কারোই রেস্ট্রিকশন দেওয়া চলে না। এটা একান্তই তার ব্যক্তিগত স্বাধীনতা হিসেবেই আসলে বিবেচিত হবে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নমানের জীবনযাপন করেন, তাদের কাছে এটা একেবারেই স্বপ্নের মতো। আমার এই বকবকানি শুনে আপনাদের মনে হতে পারে যে তোমার অকাত নাই তাই তুমি কিনতে পারো না। হ্যাঁ, কথা বাস্তব, আমার কিন্তু অকাত নাই। আর যদি কখনো হয়ও, তারপরেও আমি আসলে মনে হয় না কখনো এই বিলাসিতার জীবনে পদার্পণ করব, কারণ বিলাসী জীবন অলসতায় ভরা, এটা আমার কাছে মনে হয়। তো আপনারা যখন এই আবেদনে আসবেন তখন কিন্তু যদি টাকাওয়ালা না হন, মানে আপনার পিছনে যদি ওয়েট না থাকে, তাহলে এখানে এসে আমার মতো এরকম ঘুরেই যেতে হবে, কিছু কিনতে আর পারবেন না। এখানকার প্রত্যেকটা জিনিসের প্রাইস এত পরিমাণে হাই, যেটা দেখে আমার মতো মানুষ যারা রয়েছেন তাদের চোখ কিন্তু একেবারে কপালে উঠে যাবে। তবে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানকার প্রশংসা না করলেই নয়। এখানে প্রত্যেকটা ধরন মানে যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে এখানে পাচ্ছেন অনায়াসেই। এখানকার এই যে মানে ফেব্রিক্সের কালেকশনগুলো যেগুলো রয়েছে, এগুলোর মাধ্যমেই কিন্তু আসলে এই টপ 10-এর পদার্পণ শুরু বাংলাদেশে। তাদের যাত্রাটা এই কাপড় চোপড়ের মাধ্যমেই হয়। এখন তারা নামি দামি ব্র্যান্ড হিসেবে তাদেরকে নিজেদের জায়গা করে নিয়েছেন। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম ভিতরে যে জিনিসগুলো রয়েছেন ওইগুলো আসলে কোন ক্যাটাগরির মানুষ কিনতে পারবেন। তো আমি যতদূর খেয়াল করে দেখলাম যে মোটামুটি একটু টাকাওয়ালা না হলে আদৌ আসলে সম্ভব নয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বাবা মা যারা রয়েছেন তারা কিন্তু চায় তাদের সন্তানদের ভালো একটা জিনিস পরিধান করানোর জন্য। সেই সুবাদে অনেক মানুষের আনাগোনা দেখলাম ভিতরে, আর বেশিরভাগই তারা তাদের বাচ্চাদের জন্যই চয়েস করতেছে যে এইটা তোমার জন্য পারফেক্ট হবে, এটা সুন্দর হবে। দাম ডাজেন্ট ম্যাটার, আমি আসলে পরিশ্রম করি আমার ফ্যামিলিকে সুখে রাখার জন্যই। সর্বোপরি কথা হচ্ছে দোহার নবাবগঞ্জের সিংহভাগ মানুষই পুরুষ মানুষ যারা রয়েছেন তারা বাহিরে, আর বাহিরে যে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন সেগুলোর মাধ্যমে আসলে তাদের সংসার চলে, এবং সেটার মাত্রা কিন্তু কোনো অংশেই কম নয়।
তাদের যে মার্কেটিংয়ের স্টাইল সেটা হচ্ছে কিন্তু একেবারেই বিলাসবহুল। কারণ ওই যে স্বামী সন্তান অথবা হাজব্যান্ড বাইরে থাকেন এবং বাইরে থেকে তারা একেবারে কচকচা টাকা বাংলাদেশে প্রেরণ করেন, যেগুলো দিয়ে প্রত্যেক বছরই এরকম খুব সুন্দর করে একটা মার্কেটিং হয়। তো গত বেশ কয়েক বছর যাবতই দেখতেছি এখানকার মানুষের যেই বিলাসিতা, সেটা আলোচনা সমালোচনার একদম ঊর্ধ্বে। নামি দামি বেশ কয়েকটা শপিং মল ঘুরে আমার এতটুকু ধারণা হয়েছে যে দোহার যদি কেউ আসে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে যায়, সেটা কিন্তু একেবারে খুব সহজেই করে নেওয়া যায়। কারণ এখানে রয়েছে বৈদেশিক মুদ্রা, যা তারা তাদের জীবনমানের জন্য অনর্গল খরচ করে যায়। আসলে এই বকবক করার উদ্দেশ্য এটা নয় যে আপনাদের এটা থেকে ফিরিয়ে রাখা। আমার কথা হচ্ছে আসলে আমার মতো যারা মানুষ রয়েছে, মানে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে, তাদের মাধ্যমে এরকম শপিং করা আসলে আদৌ কখনো সম্ভব নয়। আপনারা যারা পারেন তারা অবশ্যই করবেন, কারণ যেহেতু এই লোকটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসছে, তাদের ব্যবসারও দরকার আছে, ইনকামেরও দরকার আছে, আর সেই সাথে আপনার বিলাসিতারও দরকার আছে। তো আপনি অবশ্যই করতে পারেন। আবার অনেকের মধ্যে এরকম একটা চিন্তা কাজ করে যে ধর মিয়া, জীবনে কি আছে, উপভোগ করে নিই আগে, তারপরে হচ্ছে কথা। তো এরকম প্রবাদ বাক্য আসলে তাদের জন্যই প্রযোজ্য যাদের রয়েছে আসলে ভুরি ভুরি। আর যাদের নুনান্তে পান্তা ফুরায়, তাদের কাছে এটা একটা স্বপ্ন মাত্র, যেই স্বপ্নের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে তারা কখনো মনেই করেন না। তারপরেও যদি হয়ে যায়, সেটা হবে রবের একমাত্র কৃপা। তো অবশেষে দোয়া রইল রবের এরকম কৃপা যেন সবার লাইফে আসে, আর সেটার জন্য আমরা সদ্ব্যবহার করতে পারি। তবে বেমালুম ভুলে যাওয়া যাবে না, যেই রব কৃপা করেছে তার কিন্তু প্রশংসা গাইতেই হবে, একবার নয় বহুবার, হাজারবার, শত সহস্রবার।